সৃষ্টিও করা যাবে না। ঠিক আছে, নিত্যতা মানে কনজারভেশন, বুঝতে পেরেছিস তো? তাহলে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তির নিত্যতা জিনিসটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। মানে কি? মানে মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি সৃষ্টিও হবে না, ধ্বংসও হবে না। বুঝে গেছে তো? সৃষ্টিও হবে না, ধ্বংসও হবে না। এটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তির নিত্যতা বা যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। ঠিক আছে, এটাকে তুমি যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র বলতে পারো। ঠিক আছে, সূত্রটা প্রথমে লেখো যে ঘর্ষণ জাতীয় ক্রিয়ার দ্বারা, ঘর্ষণ জাতীয় ক্রিয়ায় ঘর্ষণ জাতীয় ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে, যদি কোনো শক্তির অপচয় না ঘটে, ঠিক আছে, তাহলে বস্তুর স্থিতিশক্তি ও তাহলে বস্তুর যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি মানে কি বলতো? স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল। ঠিক আছে, ঘর্ষণ জাতীয় ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে তাহলে বস্তুর যান্ত্রিক শক্তি তার মানে শক্তির যোগফল সর্বদা সর্বদা ধ্রুবক থাকে। ঠিক আছে, ধ্রুবক থাকে, তুই বাঙালি দেখতে পাস না? সর্বদা ধ্রুবক থাকে। তাহলে ঘর্ষণ জাতীয় ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে তাহলে বস্তুর যান্ত্রিক শক্তি তার মানে কি স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকবে। মানে কোনো একটা বস্তু মনে করো, মনে করো এটা একটা বস্তু, সাপোজ মনে করে নাও, মনে মনে ভেবে নাও যে এটাকে এখানে মানে ঘর্ষণ হচ্ছে না, কিন্তু বাস্তবে সেটা সম্ভব সম্ভব নয়। কিন্তু এই কেসটার জন্য আমি তোমাদেরকে মনে মনে অ্যাজাম্পশন, তাহলে তুমি একে যে পজিশনই রাখো না কেন এর গতিশক্তি স্থির শক্তির যোগফল সবসময় একই হবে। বুঝতে পেরেছিস তো? বুঝতে পারা যায়নি? জানি তো বুঝতে পারা যাবে না, মাথায় গোবর আছে তো। দেখো, এই জিনিসটা ভালো করে দেখো, মনে করো এটা একটা বস্তু, তুমি একে আস্তে আস্তে উপরে তুলছো, আবার ছেড়ে দিচ্ছ, নামাচ্ছ তুলছো, নামাচ্ছ তুলছো, তুমি যে কোনো পজিশনে মাপো, এই পজিশনে মাপো, মোট যান্ত্রিক শক্তি যা হবে, এটা ধরো ওঠার পথে এখানটায় মাপো, মোট যান্ত্রিক শক্তি যা হবে, স্থিতিশক্তি গতিশক্তি কমতে পারে বাড়তে পারে, এই জায়গায় থাকলে স্থির শক্তি কত? শূন্য। ঠিক আছে, স্থিতিশক্তি গতিশক্তি কমতে পারে বাড়তে পারে, কিন্তু তুমি স্থিতিশক্তি আর গতিশক্তি যদি যোগ করো মেপে, তাহলে এই জায়গাটাতে যান্ত্রিক শক্তি যত হবে, ওঠার সময় এই জায়গাটাতে যত হবে, উঠে গিয়ে যখন উপরে একদম উঠে যাবে এই জায়গাটাতে ততই হবে যান্ত্রিক শক্তিটা, আবার যখন পড়বে এই জায়গাটাতে যত হবে, এই জায়গাটাতে তত হবে, এই জায়গাটাতে ততই হবে। বোঝা গেছে তো? এটা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, প্রমাণ করে দেখালে বিশ্বাস হবে তো? হুম, আচ্ছা, তাহলে হেডিং করো, আর কি করা যাবে? যে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা। অবাধে পতনশীল মানে কোন একটা বস্তু তোর উপর থেকে পড়ছে, ঠিক আছে, লিখছি, লেখ দেখে দেখে। অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা। নিত্যতা মানে কি? নিত্যতা মানে নাচ করা নয়, নিত্যতা মানে সংরক্ষণ, সংরক্ষণকে বলে নিত্যতা। মনে করো একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে নিচে পড়ছে, যান্ত্রিক শক্তি শক্তি কাঠামো করতে পারে, যান্ত্রিক শক্তির সঙ্গে থাকবে। ঠিক আছে, এটা
মনে করে বস্তুটার ভর এম, বস্তুটা আস্তে আস্তে নিচে পড়ছে, তাহলে এটা পজিশন, ঠিক আছে, এ এ পজিশন। এখান থেকে এটা মনে করো বি পজিশন, মানে পড়ার পথে মাঝ রাস্তায় এটা কোন একটা জায়গা, ঠিক আছে। আবার পড়ছে, পড়তে পড়তে সি পজিশনে এলো, এটা মনে করো ভূপৃষ্ঠ। বস্তুর ভর কি কমে যাবে আস্তে আস্তে যখন নিচে পড়বে? ভর একই থাকবে, তাই তো। তাহলে বস্তুটার ভর এম, বস্তুটা মনে করো এই উচ্চতা থেকে পড়ছে, এই উচ্চতা থেকে পড়ছে। তাহলে আমি কি বললাম, যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্র কি বলছে, যে যে কোনো পজিশনে বস্তুটার মোট যান্ত্রিক শক্তি একই হবে। মানে এখানে যান্ত্রিক শক্তি যা হবে, এখানেও যান্ত্রিক শক্তি তাই হবে, এখানেও যান্ত্রিক শক্তি সেটাই হবে। এটাই তোমাকে, মানে এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ছে, যে কোনো পজিশনে তার যান্ত্রিক শক্তি একই হবে। দেখো, যান্ত্রিক শক্তি মানে কি? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তাহলে এই জায়গায় বস্তুটা যখন আছে, স্থির অবস্থায় আছে তো, তাহলে এই অবস্থানে এই অবস্থানে বস্তুটির স্থিতিশক্তি কত? এই অবস্থানে বস্তুর স্থিতিশক্তি কত? এই অবস্থানে এখানে বস্তুর স্থিতিশক্তি কত? ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে? এইচ উচ্চতায় আছে। আর বস্তুর ভর কত? এম। তাহলে এই তাই তো, বোঝা গেছে তো? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে মানে এম জি এইচ। গতিশক্তি ইকে ইকুয়াল টু কত? না, বস্তুটা তখন স্থির অবস্থায় আছে এই অবস্থানে। মানে তুমি ধরো কোনো একটা বস্তুকে এইভাবে ফেলছো, তাহলে ফেলার আগের মুহূর্তে বস্তুর কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। তাহলে স্থির অবস্থা, তাহলে বেগ কত? শূন্য। আর গতিশক্তির ফর্মুলা 1/2 mv স্কোয়ার। তার ভি যদি শূন্য হয় তাহলে গতিশক্তি কত হবে? শূন্য। তাহলে গতিশক্তি শূন্য। তাহলে মোট যান্ত্রিক শক্তি, বস্তুটির মোট যান্ত্রিক শক্তি ইটি ইকুয়াল টু কি হবে? ইপি প্লাস পিকে। তাহলে এমজিএইচ প্লাস শূন্য এমজিএইচ, ঠিক আছে। তাহলে এই অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কত হলো? এমজিএইচ। এই বি অবস্থানে এমজিএইচ হবে, আর সি অবস্থানে এমজিএইচ হবে। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে? আমার সঙ্গে সঙ্গে লিখতে লাগো, ফটাফট ফটাফট কমপ্লিট করে ফেলো। এটা পরীক্ষায় খুব পড়ে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে দেখাও যে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, তখন এই প্রমাণ করতে হবে ছবি এঁকে, ঠিক আছে। এই ছবি এঁকে প্রমাণ করতে হবে, ছবি সঠিক আঁকতে হবে, ঠিক আছে। হুম, কি সঠিক মানে? হ্যাঁ, এরকমই ছবি আঁকতে হবে, ঠিক আছে। মনে ছবি আঁকা বাদ দিয়ে এবার এইসব ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এইসব ছবি আঁকা শুরু করে দাও। আচ্ছা দেখো, তাহলে এটা আমরা এই অবস্থানে করলাম। হ্যাঁ বল। ইটি মানে টোটাল এনার্জি, মোট যান্ত্রিক শক্তি, ঠিক আছে, মোট যান্ত্রিক শক্তি। ইটি, পি ফর পোটেনশিয়াল এনার্জি, কে ফর কাইনেটিক এনার্জি, আর ইটি ফর টোটাল এনার্জি, মোট শক্তিটা। এবার বি অবস্থানে দেখো, বি অবস্থানে, বি অবস্থানটা কোথায় এটা মাপার জন্য মনে করো বস্তুটা উপর থেকে তখন সবেমাত্র এক্স দূরত্ব নিচে এসছে, এক্স দূরত্ব নেমে এসছে, ঠিক আছে, এক্স দূরত্ব নিচে নেমে এসছে। তাহলে এই দূরত্বটা এখন কত? পুরোটা এইচ, এক্স দূরত্ব নেমে এসছে, তাহলে এই দূরত্বটা কত? এইচ মাইনাস এক্স, ঠিক আছে, এইচ মাইনাস এক্স। তাহলে বি অবস্থানে বস্তুটির স্থিতিশক্তি কত হবে বলতো দেখি? ওই, বি অবস্থানে বস্তুটির স্থিতিশক্তি কত হবে? এম ইন্টু, তুমি কি বলছো? বি অবস্থানে স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি সবসময় নিচ থেকে কতটা উপরে আছে সেই অনুযায়ী হিসাব করা হয়। তাহলে এটা নিচ থেকে কত উপরে আছে? এইচ মাইনাস এক্স উপরে আছে, তাহলে এম জি, এম ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এক্স। বোঝা গেছে তো? বি অবস্থানে বস্তুটির
এটা হচ্ছে ইপি ছিল নাকি, ইকে ইকুয়াল টু কত হবে, হাফ এম ভি স্কোয়ার। মনে করো এখান থেকে এখানে যখন নামে বস্তুটার তখন বেগ হচ্ছে ভি, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু হাফ এম, এই ভি স্কোয়ার ভ্যালুটা এবার আমাদেরকে বার করতে হবে। কি করে বের করবো বলতো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা মনে আছে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে এসটাকে, এস মানে কি, অতিক্রান্ত দূরত্ব, এখানে এসটাকে এক্স, এক্স তাই তো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু ইউ, ইউ ইন্টু, না 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 এইভাবে লিখ, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, ঠিক আছে, এই ফর্মুলাটা করো। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু, এখানে কি ত্বরণ নিয়ে নামছে, অভিকর্ষণের ত্বরণ নিয়ে নামছে, এস তো, এস ত্বরণ, এস দূরত্ব গেলে তো এখানে এস হয় তাই তো, কিন্তু এখানে এস নয়, এখানে কতটা নেমেছে, এক্স নেমেছে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স, বোঝা গেল তো, বি অবস্থানের জন্য, এটা বি অবস্থানের জন্য। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স। তাহলে ইউর ভ্যালু কত, স্থির অবস্থা থেকে বস্তুটা পড়ছিল তো, তাহলে ইউর ভ্যালু শূন্য। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু জি এক্স, তাই তো। এখানে ওর ভ্যালুটা বসে দেবো, হাফ এম টু জি এক্স। তাহলে হাফ হাফ কেটে গিয়ে কি হলো, এম জি এক্স, বোঝা গেছে তো। তাহলে বি অবস্থানে বস্তুটির মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি ইটি ইকুয়াল টু কত হবে, ইপি প্লাস ইকে, তাই তো। ইপির ভ্যালু কত, এম জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স, ইকের ভ্যালু এম জি এক্স বেরোলো তো, ঠিক আছে। তাহলে এম জি, এটা যদি আমরা ভাঙি, এম জি এইচ মাইনাস এম জি এক্স, এই ব্র্যাকেটটা যদি ভাঙি, আর প্লাস এম জি এক্স, এই দুটো কি মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স কি হবে, কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে, এম জি এইচ। তাহলে বি অবস্থানে মোট শক্তি কত হলো, এম জি এইচ। এ অবস্থানে মোট শক্তি কত ছিল, হুম, এম জি এইচ ছিল। তাহলে দুটো অবস্থানে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি কি হলো, একই হলো। এবার সি অবস্থানটাকে ধরি, লেখা হয়ে গেছে। সি অবস্থানে মানে কি, ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে, ঠিক আছে। সি অবস্থান মানে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে। তাহলে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বস্তুটির স্থির শক্তি কত হবে, শূন্য। শূন্য, কারণ ঠিক স্পর্শ করার আগের মুহূর্তে এইচ কত, স্থির শক্তির ফর্মুলা কি, এম জি এইচ। ভূমি ঠিক স্পর্শ করে, মানে স্পর্শ করেই গেছে প্রায়, তাহলে এইচ কত, শূন্য। তাহলে এম ইন্টু জি ইন্টু শূন্য, তার মানে স্থিতি শক্তি কত হলো, শূন্য। গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, তাই তো, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এবার এখানে দেখো সি অবস্থানের জন্য, এর ভালো করে মন দিয়ে দেখো, সি অবস্থানের জন্য ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস টু জি, কতটা দূরে এসছে, এইচ দূরত্ব এসছে, তাহলে টু জি এইচ, বোঝা গেল তো। তাহলে এটা কি হবে, এইচ। তাহলে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার জায়গায় কি লিখবো, এইচ। তাহলে হাফ হাফ কেটে গেল, এম জি এইচ, ঠিক আছে। তাহলে সি অবস্থানে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি ইপি প্লাস ইকে ইকুয়াল টু কত হবে, জিরো প্লাস, আর ইকে কত হলো, এম জি এইচ, তার মানে এম জি এইচ। তাহলে এই অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কত ছিল, এই অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কত ছিল, এম জি এইচ। বি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কত বেরিয়েছিল, এম জি এইচ। সি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কত, এম জি এইচ। তুমি এরকম করে যে অবস্থা নিয়ে ওর বের করো না কেন, প্রত্যেক ক্ষেত্রে ঠিক করে যদি ক্যালকুলেশন করতে জানো, অঙ্ক যোগ ভাগ গুণ বিয়োগ যদি ঠিকঠাক করতে জানো, প্রত্যেক অবস্থানে এম জি এইচ আসবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, মোট যান্ত্রিক শক্তি সেম, ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখানে এবার বাংলায় লিখতে হবে, এটা লিখে নাও প্রথমে, যে বস্তুটির, এটা প্রথমে লিখে নাও, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা লেখার পর লিখতে হবে যে, অতএব দেখা যাচ্ছে, লেখো যেটা বলছি লেখো, অতএব দেখা যাচ্ছে বস্তুটির এ বি এবং সি প্রত্যেকটি পজিশনেই বা প্রত্যেকটি অবস্থাতেই মোট যান্ত্রিক শক্তি এম জি এইচ
অর্থাৎ একই থাকছে। অতএব দেখা যাচ্ছে বস্তুটির এ বি সি প্রত্যেক অবস্থাতেই যান্ত্রিক শক্তি mgh অর্থাৎ একই একই থাকছে। অতএব এক্ষেত্রে বস্তুটির যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে। অতএব এক্ষেত্রে বস্তুটির যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে। আচ্ছা, এর একটা গ্রাফ হয়, বুঝতে পেরেছো তো? এইচ উচ্চতা থেকে পড়ার সময় এর একটা গ্রাফ হয়। আবার বলছি একবার ভালো করে মন দিয়ে শোনো। এই জায়গায় গতিশক্তি কত? শূন্য। গতিশক্তি শূন্য, স্থিতিশক্তি mgh। তার মানে গতিশক্তি কি এই জায়গাটাতে মিনিমাম শূন্য, আর স্থিতিশক্তি ম্যাক্সিমাম। এই জায়গাটাতে দুটোই আছে, গতিশক্তি আছে, স্থিতিশক্তি আছে। এই জায়গাতে গতিশক্তি কত? mgh ম্যাক্সিমাম, স্থিতিশক্তি শূন্য। তার মানে দেখো, মোট শক্তি বা যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, তাই তো? তাহলে এই যান্ত্রিক শক্তিটাকে যদি ইটিটাকে যদি সেম থাকতে হয়, এ যদি বাড়ে এ কি হবে? কমবে। আর এ যদি কমে এ বাড়ে। এ যদি মিনিমাম হয় একে কি হবে? ম্যাক্সিমাম। এ যদি ম্যাক্সিমাম হয় এ হবে মিনিমাম। ক্লিয়ার হয়েছে তো? ক্যালকুলেশনে দেখবে এখানে ই কে শূন্য মানে মিনিমাম, কিন্তু ই পি কত? mgh মানে ম্যাক্সিমাম। এখানে ই কেও আছে আর ইপিও আছে, দুটো মিলিয়ে ইটি হচ্ছে mgh। আর এখানে কি ইপি শূন্য, তাই তো? আর ই কে mgh ম্যাক্সিমাম। তাহলে এখানে দেখো ই কে গতিশক্তি মিনিমাম, স্থিতিশক্তি ম্যাক্সিমাম। এখানে স্থিতিশক্তি মিনিমাম, গতিশক্তি ম্যাক্সিমাম। মিনিমাম হোক ম্যাক্সিমাম হোক, একজন কমে যাক, একজন বেড়ে যাক, একজন শূন্য হয়ে যাক, আরেকজন যাই হয়ে যাক না কেন, সব ক্ষেত্রে মোটটা কত? mgh। এটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। এবার ক্লিয়ার হয়েছে? এই গ্রাফটা দেখে নাও কি করে আঁকতে হয়। এইদিকে মনে করো ধরো উচ্চতা হ্রাস, মানে এইদিকে উচ্চতা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে কি উপর থেকে আস্তে আস্তে নামছে। উপর থেকে আস্তে আস্তে নামা মানে কি উচ্চতা আস্তে আস্তে কমছে। আর এইদিকে মনে করো যান্ত্রিক শক্তি, টোটাল টোটাল এনার্জি, ঠিক আছে? তাহলে ওইটা উচ্চতা, উচ্চতা যখন ম্যাক্সিমাম, এই জায়গাতে উচ্চতা কত? এইচ, তখন যান্ত্রিক শক্তিটা কত? যান্ত্রিক শক্তি সবসময় এটা হচ্ছে mgh। বুঝতে পেরেছো তো? আচ্ছা, উচ্চতা যখন ম্যাক্সিমাম, গতিশক্তি তখন কত? জিরো। উচ্চতা যখন ম্যাক্সিমাম, গতিশক্তি জিরো। মানে এই জায়গাতে গতিশক্তি কত? জিরো। তারপর গতিশক্তি আস্তে আস্তে কি হচ্ছে? এই জায়গাতে গতিশক্তি জিরো, যত পড়ছে গতিশক্তি বাড়ছে, তাই তো? তাহলে গতিশক্তি বাড়তে বাড়তে একসময় কোথায় ঠিকছে? এইচে। ঠিক আছে? এখানে এইচ ইকুয়াল টু এখানে কত? শূন্য। আর এখানে এইচ ইকুয়াল টু এইচ। তাহলে এটা কে? গতিশক্তি। আর এইচ ইকুয়াল টু এইচ এ স্থিতিশক্তি কত ছিল? ম্যাক্সিমাম, mgh ছিল। সেটা আস্তে আস্তে এইচ ইকুয়াল টু জিরোতে এসে স্থিতিশক্তি কত হয়ে গেছিল? শূন্য। তারপর এটা আস্তে আস্তে এটা হবে। এটা হচ্ছে স্থিতি শক্তি। কিন্তু যোগফলটা সবসময় কত থাকবে? mgh। বুঝতে পেরেছো তো? mgh। তার মানে এখানে স্থিতিশক্তি ম্যাক্সিমাম, যত পড়ছে স্থিতিশক্তি কমছে, গতিশক্তি বাড়ছে। এখানে গতিশক্তি শূন্য, যত নামছে গতিশক্তি বাড়ছে, স্থিতিশক্তি কমছে। ক্লিয়ার হয়েছে? স্থিতিশক্তি এখানে ম্যাক্সিমাম mgh, যত পড়ছে স্থিতিশক্তি কমে যাচ্ছে, আর গতিশক্তি আস্তে আস্তে বাড়ছে। এখানে এসে স্থিতিশক্তি শূন্য হয়ে গেল, গতিশক্তি ম্যাক্সিমাম হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? হয়েছে না হয়নি? হয়েছে তো? বেশ।